সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট এবং পরবর্তী জীবনে একজন সাধারণ নাগরিক হিসেবে কার্টার শান্তি, গণতন্ত্র এবং বিভিন্ন মানবিক ও পরিবেশগত বিষয়ের প্রবক্তা ছিলেন। তবে মধ্যপ্রাচ্যে তিনি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার নেপথ্য নায়ক হিসেবে ইতিহাসে চিত্রায়িত হবেন বরাবরই। মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিন ও ইসরায়েলের ব্যাপারে জিমি কার্টারের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করব এবারের প্রতিবেদনে। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিমি কার্টার। তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম একজন শাসক হিসেবে আরব দেশ এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির স্থগিত হবার সুযোগ করে দেন। জিমি কার্টার এরপর আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের সহায়তায় ১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তি সম্পন্ন করেন এবং ১৯৭৯ সালে মিশর ইসরায়েল শান্তি চুক্তি সম্পাদন করেন, যা এই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়। তবে গত ৪ দশকের পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে এই চুক্তি বা শান্তি প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। ইসরায়েল এখনও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে এবং গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়েছে। ফিলিস্তিনিরা এখনও জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি এবং সর্বোপরি আরব জনসাধারণের একটি বিশাল অংশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে বা এর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়নি। কার্টার মধ্যস্থতাকারী হিসেবে যে চুক্তিগুলো করেছিলেন সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এগুলোর একটি নেতিবাচক প্রভাব আরব বিশ্বে পড়েছিল। এসব চুক্তির কারণে আরব নেতাদের বিবেচনা থেকে ফিলিস্তিন ইস্যুটি ধীরে ধীরে এবং ধাপে ধাপে বিলীন হয়ে যায়। এ কারণে অনেকেই মনে করেন কার্টার মূলত একটি এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের জাতীয় আকাঙ্ক্ষাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। উদাহরণ হিসেবে ক্যাম্প ডেভিড চুক্তির কথাও বলা যায়। ক্যাম্প ডেভিড চুক্তি প্রথম এবং প্রধানত মিশর ইসরায়েল পূর্ণাঙ্গ শান্তির একটি রোড ম্যাপ ছিল। এর মাধ্যমে মিশরের পক্ষ থেকে ইসরায়েলের পূর্ণ স্বীকৃতি এবং ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলোর অর্থনৈতিক অবরোধে মিশরের অংশগ্রহণের ইতি টানা হয়। অবশ্য এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে আলোচনার একটি কাঠামো, যা কয়েক মাস পরে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের দিকে নিয়ে যায়। তবে এতে ফিলিস্তিনি জনগণ প্রসঙ্গেও কিছু ধারা অন্তর্ভুক্ত ছিল, যার ভাষা এই চুক্তির চূড়ান্ত উদ্দেশ্যকেই ইঙ্গিত করে। কেননা নথিপত্রে দখলদার অঞ্চলের বাসিন্দাদের স্বায়ত্তশাসন দেওয়ার একটি পরিকল্পনার কথা বলা হয়েছিল। নথির ভাষা শুনে প্রতীয়মান হয় যে ফিলিস্তিনিরা যেন এই ভূখণ্ডের আদি বাসিন্দাই নয়, বরং তারা যেন পশ্চিম তীর এবং গাজায় উড়ে এসে জুড়ে বসেছে। যে সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO-কে স্বীকৃতি দেয়নি। এই কারণে এই চুক্তিতে দখলকৃত অঞ্চলের জন্য একটি স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছিল। তবে সেই স্বায়ত্তশাসন এবং নির্বাচিত কর্তৃপক্ষকে ইসরায়েল, মিশর এবং জর্ডানের তত্ত্বাবধানেও রাখার কথা বলা হয়, যা ফিলিস্তিনিদের স্বাধীন জাতীয় সরকার গঠনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এরপর গোটা ৮০-এর দশক জুড়ে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল অসহযোগিতা করে যায়। ইসরায়েল ফিলিস্তিনের জনগণকে শান্তি প্রক্রিয়ায় রাখতেই চায়নি। তাদের আপত্তির কারণে ফিলিস্তিনিদের আরব ইসরায়েল এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে প্রক্রিয়াধীন শান্তি পরিকল্পনার প্রক্রিয়া থেকে বাদ রাখা হয়। ফিলিস্তিনিদেরকে কোনো ভূমিকা পালন করতে দেওয়া হয়নি। তবে ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে প্রথম ইন্তিফাদা সংগঠিত হলে এবং ১৯৮৮ সালে পশ্চিম তীরের দাবি জর্ডান ত্যাগ করার পর এটি স্পষ্ট হয়ে যায় যে শান্তি আলোচনায় আর ফিলিস্তিনিদের উপেক্ষা করা সম্ভব নয়। এরপরেও ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলনে ফিলিস্তিনিরা কেবল জর্ডানের প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত থাকার সুযোগ পান, যার মধ্য দিয়ে আবারও স্বাধীন ফিলিস্তিনি
ফিলিস্তিনের জাতীয় পরিচয়কে অস্বীকার করা হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এবং স্পন্সরকৃত অন্যান্য তথাকথিত শান্তি প্রক্রিয়ার মতো মাদ্রিদের সম্মেলনও একটি অচলাবস্থার দিকে চলে যায়। ইসরায়েল ফিলিস্তিনিদের জাতীয় অধিকার উপেক্ষা করে এবং দখলদারিত্বের অবসান নিয়ে যে কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়। 1992 সালের ইসরায়েলি নির্বাচনের পর লেবার পার্টি ক্ষমতায় আসে। এরপর যুক্তরাষ্ট্র পিএলও এবং ইসরায়েলের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করে। এই চুক্তির ফলশ্রুতিতে ফিলিস্তিনি ন্যাশনাল অথরিটি বা পিএনএ গঠিত হয়। পিএনএকে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করতে বাধ্য করা হয়েছিল, অথচ ফিলিস্তিনিদের জাতীয় অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য ইসরায়েলের ওপর মোটেও চাপ সৃষ্টি করা হয়নি। ইসরায়েল এই ধরনের কোনো স্বীকৃতি দেওয়ার আগেই পিএনএ ইসরায়েলকে মেনে নেওয়ার আলোচনায় ফিলিস্তিনিরা ব্যাকফুটে চলে যায়। জর্ডানকেও ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, যার ফলে মিশরের পরে দ্বিতীয় আরব রাষ্ট্র হিসেবে জর্ডানও ইসরায়েলকে স্বীকৃতি দেয়। জেরুজালেমে ধর্মীয় স্থানগুলোর অভিভাবকত্ব ধরে রাখা ছাড়া ফিলিস্তিনের ব্যাপারে আম্মান আর কিছুই আদায় করতে পারেনি। জর্ডানের এই খণ্ডিত কর্তৃত্ব, বিশেষ করে আল আকসার ওপর তাদের নিয়ন্ত্রণও সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে ইসরায়েলের প্রতিবন্ধকতার শিকার হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর জিমি কার্টার ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। তবে তিনি যত বেশি মাটিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, ততই তিনি নিশ্চিত হয়েছেন যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একপেশে সমর্থন নীতিটি ভুল। 2007 সালে জিমি কার্টার একটি বই প্রকাশ করেন, যার শিরোনাম ছিল প্যালেস্টাইন পিস ফর এপার্থেইড। এতে তিনি উল্লেখ করেন যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নীতি ও কৌশলগুলো বর্ণবাদী অপরাধের সমান। কার্টারের এই মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ এবং মতামত নির্মাতাদের দীর্ঘদিনের প্রচারিত চিন্তাধারার বিপরীত। কার্টার এমন একজন মার্কিন রাজনীতিবিদ যিনি ইসরায়েলের নীতিগুলোকে বর্ণবাদী ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করার সাহস দেখিয়েছেন। জিমি কার্টার বহু আগেই ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র বলে অভিহিত করেছিলেন। এমনকি মূলধারার মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে এভাবে চিহ্নিত করার আগেই জিমি কার্টার এই দৃষ্টিভঙ্গি লালন করতে শুরু করেন। শুধু তাই নয়, কার্টার আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের মতো ইসরায়েলপন্থী লবিং গ্রুপগুলোর ব্যাপারেও অভিযোগ তুলেছিলেন। কার্টার মনে করতেন এই ইহুদি লবিং গ্রুপগুলো মার্কিন রাজনীতিতে, বিশেষ করে মার্কিন নির্বাচনগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে। জিমি কার্টার ইসরায়েল প্রসঙ্গে যেসব নেতিবাচক কথা বলে গিয়েছেন, সেগুলোকেই এখন দেশদ্রোহী বা অ্যান্টি-সেমিটিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের প্রতি জিমি কার্টারের সমর্থন থাকলেও তা খুব সীমিত মাত্রায় ছিল। এরপরেও এই সামান্য সমর্থনই অনেক মুসলমানের কাছে কার্টারকে জনপ্রিয় করে তুলেছিল। তাই বলে কার্টারকে অতি ফিলিস্তিন বান্ধব মনে করা হলে ইতিহাসের বিকৃতি ঘটবে। কেননা তিনি ইসরায়েলকে বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করলেও ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে আহামরি সরব হননি। তাছাড়া 1978 সালে জিমি কার্টারের মধ্যস্থতায় যেই ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল, তা ফিলিস্তিন মুক্তির সম্ভাবনাকে কার্যত ধ্বংস করে দিয়েছিল। এই চুক্তি আরব বিশ্ব এবং ইরানের দৃষ্টিতে কার্টারের বিশ্বাসঘাতকতাকে স্পষ্ট করেছিল। ফিলিস্তিনের সঙ্গে মিশরের সংহতি বিচ্ছিন্ন করার মাধ্যমে তিনি আরব ঐক্যে ফাটল ধরাতে সক্ষম হন। গাজা যুদ্ধে 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলার পরেও এবং সেখানকার 46,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরেও গাজার সীমানা ঘেঁষে থাকা রাষ্ট্র মিশর যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যত সহযোগী হিসেবে কাজ করে, তখন কার্টারের অন্যায্য কাজের প্রভাব আরও স্পষ্ট হয়ে যায়। ডেভিড ক্যাম্প চুক্তির কারণে ফিলিস্তিনিদের যত বড় ক্ষতি হয়েছে, তাই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে অকার্যকর করে দেয়। 2008 সালে লেখা বইতে কার্টার নিজেও ক্যাম্প ডেভিডের অন্যায্যতার বিষয়টি স্বীকার করেছিলেন।
কার্টারের পর যতগুলো মার্কিন প্রেসিডেন্ট এসেছেন তাদের সবাই ইসরায়েলকে একপেশে সমর্থন করার ব্যাপারে যেন পূর্বসূরিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বারাক ওবামা তার মেয়াদের শেষ দিকে ইসরায়েলের জন্য বহু বছরের বহু বিলিয়ন ডলারের আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা 2008 সালে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের কর্মীদের হতাশ করেছিল। এরপর ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরিত করে একটি প্ররোচনামূলক পদক্ষেপ নিয়েছিলেন, যা ইসরায়েলি সম্প্রসারণবাদের বিরোধীদের আরও ক্ষুব্ধ করেছিল। কিন্তু সম্ভবত ইসরায়েলের প্রতি সবচেয়ে উচ্চকণ্ঠ সমর্থন এসেছে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে। গাজার ওপর চলমান হামলার সময় হোয়াইট হাউস যেন উৎসব উদযাপন করেছিল। আমেরিকানরা আজ যখন কার্টারের মৃত্যুতে শোক প্রকাশ করছেন, তখন ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্রের বিধ্বংসীমূলক নীতিগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। গত 4 দশকে ইসরায়েলের দখলদারিত্ব আরও বেশি সহিংস হয়ে উঠেছে, আর এজন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তহীন ও একপেশে সমর্থন। এখন সময় এসেছে ওয়াশিংটনকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার। ফিলিস্তিন ইস্যুতে নীতিগত অবস্থানের পরিবর্তন এখন সময়ের দাবি। এমন একটি অবস্থান যুক্তরাষ্ট্রকে এখন নিতে হবে যার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে এবং একই সাথে ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা যাবে। এমন একটি বাস্তবতাই জিমি কার্টার তার জীবদ্দশায় দেখে যেতে চেয়েছিলেন, যদিও বাস্তবে আদৌ তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।